রাজধানীতে আগুনের অন্তত ৭০ ভাগেরই কারণ শর্ট সার্কিট। নিম্নমানের তারে বাড়ছে দুর্ঘটনা। বিল্ডিং কোড ছাড়া কোনো ভবন নির্মাণ করতে না দেওয়ার ঘোষণা। বেগম জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার, অভিযোগ ফখরুলের। আবেদন করলে প্যারোলে মুক্তির বিষয়ে ভেবে দেখা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফের সিদ্ধান্ত বদল এরশাদের। জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ভাই জি এম কাদেরের নাম ঘোষণা। পারিবারিক দল নয়, সাধারণ সভায় সিদ্ধান্ত বললেন মহাসচিব। ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আলিম পরীক্ষার্থী ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। যৌন হয়রানির মামলা করায় হামলা, অভিযোগ স্বজনদের। এবং চলে গেলেন বাংলা চলচ্চিত্রের শক্তিশালী কৌতুক অভিনেতা টেলি সামাদ। কাল এফডিসিতে জানাজার পর মুন্সিগঞ্জে দাফন। সময় সংবাদে সঙ্গে আছি আমি জাফর সাদিক। রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনার ৭০ থেকে ৮৫% কারণ হিসেবে শর্ট সার্কিটকে দায়ী করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভবন নির্মাণে অতি মুনাফার আশায় নিম্নমানের তার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করায় শর্ট সার্কিটের দুর্ঘটনা বাড়ছে। এদিকে কাপ্তান বাজারে গিয়ে প্রতিটি দোকানেই দেখা যায় নকল বৈদ্যুতিক তার। সেলিয়া সুলতানার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন লিটন। নবাবপুরের কাপ্তান বাজার দেশের সবচেয়ে বড় বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির এই এলাকায় প্রতিটি দোকানেই পাওয়া যায় স্বনামধন্য কেবল কোম্পানির নকল বৈদ্যুতিক তার। এমনকি কোনো কোনো দোকানে কোম্পানির স্টিকার দেয়া থাকলেও সেই স্টিকারও নকল করে সাটানো হয় তারের কয়েলে। এমনকি সময়ের টিমও ধোঁকা খেয়ে যায় আসল নকলের প্রশ্নে। এসব নকল তারের ভোক্তা কারা, এমন প্রশ্নে বিক্রেতারা জানান, যেসব কোম্পানি ভবন নির্মাণের দায়িত্বে থাকেন তারাই অতি লোভের আশায় মানের সাথে সমঝোতা করেন। অন্যদিকে নিখুঁতভাবে নকল হওয়ায় মূল ভোক্তাও বুঝতে পারেন না আসল নকলের ফারাকটুকু। বিক্রেতারাও জানান এসব নকল তারের ঝুঁকি বেশি। অরিজিনাল নিলে হয়তো আপনি ঠকার সম্ভাবনা থাকতে পারে, তারপরে 2 নাম্বার দিল, কারণ 2 নাম্বার নিলে তো আর আপনাকে ঠকাই যাচ্ছে। বিষয়টি নিয়ে বুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে গেলে তারা জানান, মানসম্পন্ন তারে উল্লেখ থাকা মান নকল তারের ক্ষেত্রে মানা হয় না। ফলে যে অ্যাম্পিয়ার বা লোড নেয়ার ক্ষমতা তারের থাকতে হয় তা না থাকায় অধিক লোডের বৈদ্যুতিক জিনিস ব্যবহারের কারণে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। যে একটা বিল্ডিং আমরা যখন করব, লোড ক্যালকুলেশন করে কিন্তু আমাদের সেই কেবলগুলোকে চুজ করতে হবে। আমরা টেস্ট করি সার্কিট ব্রেকার, এটা আমরা এমন সার্কিট ব্রেকার পেয়েছি যে নিজেই সে পুড়ে যাচ্ছে কিন্তু সার্কিটকে ব্রেক করতে পারতেছে না। তার মানে কোয়ালিটি অফ সার্কিট ব্রেকার ইজ ভেরি ব্যাড। এদিকে নিরাপদ নগরায়নে শুধু ভবন মানসম্মত বৈদ্যুতিক সংযোগ থাকা নিশ্চিত করলেই হবে না, যারা ভবন পরিদর্শন করেন তাদের বৈদ্যুতিক তারের ব্যবহার ও নিরাপত্তার দিকটিও গুরুত্ব দিতে হবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। দেখানোর জন্য আমি ফ্যাসিলিটিসগুলি দিচ্ছি, আর পিছনে আমি অঙ্ক করতেছি 50%-এর বেশি লোড তো কখনো হবে না। অতএব সংযোগ, তারের সাইজ, সাবস্টেশন সব 50%-এর উপরে করা, কিন্তু দেখাচ্ছি আমি তোমাকে 100%-এর। আমাদের ঢাকা শহরে নামি দামি বহুত অ্যাপার্টমেন্ট প্রজেক্টে সাবস্টেশনে আগুন লেগেছে বিকজ অফ দ্যাট। পাশাপাশি এসব অবৈধ নকল বৈদ্যুতিক কেবল তৈরির কোম্পানিগুলোকেও আইনের আওতায় আনার পরামর্শ তাদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিল্ডিং কোড না মেনে আর একটি ভবনও নির্মাণ করতে দেওয়া হবে না জানিয়ে গণপূর্তমন্ত্রী বলেছেন, 2-1 সপ্তাহের মধ্যে ভবন নির্মাণ সংক্রান্ত নতুন নীতিমালার গেজেট প্রকাশ করা হবে। এদিকে ঢাকা উত্তর সিটির পক্ষ থেকে বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা যাচাই কার্যক্রম উদ্বোধন করে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নিরাপদ নয় এমন ভবনে কাজ করতে বাধ্য করার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর বনানীতে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। ভবন নির্মাণে নানা অসঙ্গতি উঠে আসছে রাজুকসহ নানা পক্ষের অভিযান ও অনুসন্ধানে। এরই মধ্যে সাংবাদিকদের গণপূর্ত মন্ত্রী বলেন, ভবন নির্মাণের নতুন নীতিমালার গেজেট প্রকাশিত হচ্ছে খুব শিগগিরই। এই যে বিল্ডিং কোডে সুপারভিশন অথরিটি ডেফিনেশন, এই ছোট্ট একটা বিষয় নিয়ে
ভ্যাটিং হয়ে আসার পরেও বিষয়টা গেজেট আকারে প্রকাশিত হয়নি। আমি লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে বিষয়টা এনেছি। আমি আশা করছি 2-1 সপ্তাহের ভিতরেই গেজেট আকারে প্রকাশিত হবে। 4 বছর অপেক্ষমানের তথ্যটা বোধহয় একটু ভুল হতে পারে। 2017 সালে চূড়ান্ত ভ্যাটিং হয়েছে। বহুতল ভবনগুলোর নথি যাচাইয়ের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, পুরান ঢাকাকে ঢেলে সাজাতে নতুনভাবে প্লট ভাগ করে ভবন নির্মাণের পরিকল্পনা চলছে। রিডেভেলপমেন্টের অর্থটা হচ্ছে পুরনো ঢাকায় 5 কাঠা জায়গার উপর কোথাও কোথাও 3টা দালান আছে। এতে ইটের ব্যবহার করা হয়েছে, সিমেন্টের ব্যবহার কম, রডের ব্যবহার কম। আমরা তাদেরকে প্রস্তাব দিব যে তাদের এই বিল্ডিং ভেঙে আমরা মানসম্মত, পরিবেশ সম্মত, বিল্ডিং কোড সম্মত ইমারত করে দেব। এই 3 জন মালিক রেশিও অনুযায়ী যে কটা ফ্ল্যাট পেতে পারেন আমরা সে ফ্ল্যাট দিয়ে দেব। এদিকে রাজধানীর গুলশানে উত্তর সিটিতে অগ্নি নিরাপত্তা যাচাই কার্যক্রম উদ্বোধন করে মেয়র বলেন, সতর্ক করার পরও অগ্নি নির্বাপন ব্যবস্থা না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রথম অবস্থায় যেখানে যাব সেই বিল্ডিংগুলোকে আমরা ওয়ার্নিং দিয়ে আসবো। ওয়ার্নিং দিয়ে বলবো যে আপনার এগুলো ঠিক করতে আপনার কতদিন লাগবে, এটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান যেটাকে বলে ক্যাপ দেওয়া হবে। এরপরে যখন যাবো আমি কিন্তু ম্যাজিস্ট্রেট পাঠাবো। আমি ম্যাজিস্ট্রেট পাঠায় যদি দেখি যে তারা তাদের বিল্ডিংয়ে ঠিকমতো কাজ করে নাই, অবশ্যই সেই বিল্ডিংয়ে যে অফিস থাকবে বা বিল্ডিংয়ে ভবন যে আছে তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্যে শোকজ করে যদি সেখানে কোনো ধরনের দোকান বা অফিস থাকে তাহলে সেইটার ট্রেড লাইসেন্স কিন্তু আমি বাতিল করে দিব। অন্যদিকে উত্তরার 3 নম্বর সেক্টরে বহুতল ভবনগুলো পরিদর্শন করে রাজুক। সিভিল এভিয়েশনের বিধি মোতাবেক ভবনের উচ্চতার ক্ষেত্রে 150 ফুটের নিয়ম মানেননি অনেক ভবন মালিক। অগ্নি নির্বাপন ব্যবস্থাতেও পাওয়া যায় অনিয়ম। পরিদর্শনের 15 দিন শেষে 8টি জনের 24টি দলের প্রতিবেদন মোতাবেক ব্যবস্থা নেবে রাজুক। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর পুরানা পল্টনে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে। এই সরকার অত্যন্ত সচেতনভাবে দীর্ঘকাল ধরেই যারা চক্রান্ত করছে তাদের সঙ্গে আপোষ করে তারা ক্ষমতায় টিকে আছে। বারবার আমরা পরিস্থিতি অত্যন্ত অসুস্থ। সে অসুস্থতা এমন পর্যায়ে গেছে এখন যে তিনি হাঁটতে পারেন না, তিনি কোনো কিছু খেতে পারছেন না। একটা 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলের নেতা, তাকে এইভাবে এই যে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন আমরা মনে করি এটা মানবাধিকার বিবর্জিত। সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জে নৌ পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। একটা কারণ দর্শিয়ে তাকে আবেদন করতে হবে। সেই আবেদনটি আমাদের কাছে এখনো আসেনি। আসলে তারপরে আমরা চিন্তা করব আমরা তিনি যাবেন কি যাবেন না। আবারও সিদ্ধান্ত পাল্টালেন এরশাদ। জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন ভাই জিএম কাদেরের নাম। সকালে হুসেন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে এ কথা জানানো হয়। তবে জাতীয় পার্টি পারিবারিক দল নয় মন্তব্য করে দলটির মহাসচিব বলেছেন, এ বিষয়ে সাধারণ সভায় সিদ্ধান্ত হবে। বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষ নেতা জিএম কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে 4 মাসে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে তাকে বারবার প্রত্যাহার আর পুনর্বহালে আলোচনায় দলটি। আগেও একবার জিএম কাদেরকে নিজের উত্তরসূরি ঘোষণা করে সে অবস্থান থেকে সরে আসেন হুসেন মোহাম্মদ এরশাদ। আবার সে ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এরশাদ জানালেন, তিনি চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালে এবং তার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ছোট ভাই জিএম কাদের। তবে চেয়ারম্যানের এমন সিদ্ধান্ত মানতে নারাজ দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। তিনি জানান, জাতীয় পার্টি কোনো পারিবারিক দল নয়। এরশাদের অবর্তমানে কে চেয়ারম্যান হবেন তা দলের সাধারণ সভায় সিদ্ধান্ত হবে। এটা তো একটা দল, তো এটা তো কোনো পারিবারিক বিষয় না যে আমি মারা গেলে আমার ছেলে এটার দায়িত্ব পালন করবে, এরকম তো নয়। দলের চেয়ারম্যান এবং দলের প্রতিষ্ঠাতা এবং দলের এরশাদ সাহেবের যতক্ষণ পর্যন্ত একটি নিঃশ্বাসও আছে ততক্ষণ পর্যন্ত উনি চেয়ারম্যান এখানে থাকবেন। ওনার পরেই ওনার অবর্তমানে তখন আমরা কি করব সেটা আমরা সারা বাংলাদেশের যত আমাদের কর্মী আমাদের রয়েছে, আমাদের যতগুলো জেলা রয়েছে, সব জেলা উপজেলা আমাদের কমিটি আছে,
আমরা একটা সাধারণ সভা করব, সাধারণ সভা করে আমরা চেয়ারম্যান নির্ধারণ করব। এটাই হলো দলের নিয়ম, গণতন্ত্রের সিস্টেম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হুসেন মোহাম্মদ এরশাদ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ছোট ভাই জিএম কাদেরকে উত্তরসূরি ঘোষণা করেন, কিন্তু 22 মার্চ দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কো চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। সেই আলোচনার রেশ কাটতে না কাটতে মাত্র 13 দিনের মাথায় গত 4 এপ্রিল জিএম কাদেরকে পুনরায় কো চেয়ারম্যানের পদে বহাল করা হয়। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই রুহুল আমিন হাওলাদারকেও মহাসচিবের পদ থেকে সরিয়ে নতুন মহাসচিব করা হয় মশিউর রহমান রাঙাকে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সমঝোতা হওয়ায় আন্দোলনের 11 দিনের মাথায় খুলে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়। ভিসিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে প্রধানমন্ত্রীর কাছে আবেদনের সিদ্ধান্ত। ফেনীতে পরীক্ষা কেন্দ্রের ভেতর মাদ্রাসার ছাত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকায় আনা হচ্ছে। সকালে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, যৌন হয়রানির মামলা করার জেরে অভিযুক্ত শিক্ষকের ইন্ধনে তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ। আলিম আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে শনিবার সকালে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় উপজেলার চরচান্দিয়া গ্রামের নুসরাত জাহান রাফি। স্থানীয়রা জানান, পরীক্ষার হল থেকে ভবনের ছাদে ডেকে নিয়ে যায় কয়েক পরীক্ষার্থী। এ সময় তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। তাৎক্ষণিকভাবে নুসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন শিক্ষকরা। 4 থেকে 5 জন মেয়ে তার কণ্ঠস্বর পরিচিত, কিন্তু চিনতে পারে নাই। কেরোসিন ঢেলে দিয়ে গায়ে তারপর আগুন ধরাই দেয়। রোগীর মুখ দিয়ে কথা বের হচ্ছে না, গলার ঠোঁট পর্যন্ত পুড়ে গেছে, প্রায় 70 to 80% পোড়া। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করে। গত 17 মার্চ ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। এ নিয়ে মামলা দায়েরের পর কারাগারে রয়েছে সে। স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জেরেই নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয়। এগুলা দাফা চাপাতে কয় না, হুজুরে অন্যায় করছে, আর যাতে কারোর সাথে অন্যায় না করতে পারে, এটা আইনি ভাবে চলে গেছে, আইনি ভাবে হবে। যারা ঘটনা ঘটাইছে, যারা এগুলো করতেছে, যারা করাইতেছে, তাদের আমরা সবাই ফাঁসি চাই, তাদের বিচার চাই। আসলে ঘটনাটা কি ওই আগের ঘটনার কন্টিনিউশন কিনা, বা তাকে কেউ আগুন লাগালো কিনা, সে গায়ে আগুন লাগানো কিনা, যত ঘটনাই আসুক আমাদের কাছে সমস্ত তথ্যগুলোই আমরা নিরপেক্ষভাবে যাচাই বাছাই করে দেখছি। এর আগে গত বছরের নভেম্বরে আলিম দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকেও যৌন হয়রানির অভিযোগ ওঠে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। ওই সময় তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা থাকলেও স্বপদে বহাল ছিলেন অভিযুক্ত অধ্যক্ষ। সময় সংবাদ, ফেনী। চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক যুবকের 2 পা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেওয়ার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে জড়িতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। স্বজনরা জানান, 1 মাস আগে চট্টগ্রামে চাঁদগাঁও থানার হাদুমাঝিপাড়া এলাকার ব্যবসায়ী আমজাদের কাছে চাঁদা দাবি করে একই এলাকার বখাটে জালাল, মিল্লাত ও দিদার সহ তাদের সহযোগীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমজাদকে হুমকি দেয় তারা। এরই জেরে বৃহস্পতিবার রাতে চাঁদগাঁও ডেন্টাল মেডিকেলের সামনে আমজাদকে একা পেয়ে আটকে রাখে বখাটেরা। পরে আমজাদের বাবা ও ভাইকে ডেকে মারধর করা হয়। এরপর তাদের সামনে ড্রিল মেশিন দিয়ে আমজাদের 2 পা ফুটো করে দেয় চাঁদাবাজরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একদল বাহিনী আসছে, সবাই প্রায় 20-30 জন মতো ছিল। আমার সিএনজি দাঁড় করে ফেলছে, দাঁড় করায় এবার আমার নামতে বলেছে। আমি তার সাথে সবাই আমার দৌড়ে দিয়ে বেঁধে ফেলে। তারপর আব্বু আসে, আব্বু আসলে আব্বুর থেকে 2 লক্ষ টাকা দাবি করে। আব্বু চাঁদা দিতে রাজি না হতে তাই ওরা একটা ড্রিল মেশিন বের করে আনে। ড্রিল মেশিন দিয়ে তো আমার পায়ের মধ্যে ড্রিল করে দেয়। আমরা যখন ছুড়াতে গেছি বললে আমরা মারামারির দরকার নেই, আমাদের বাইরে দিয়ে ফেলো, বাইরে দেন, ওরা উল্টা আমরা মারা শুরু করছে। আমি প্রধানমন্ত্রী আজ তাদেরকে একটা সুন্দর একটা বিচার চাই, যেন এরকম যেন তারা এরকম আর কাজ না করে। তো আমরা এক্সরে করেছি এবং রোগীকে পরীক্ষা করে দেখেছি যে ওখানে বোনস বা হাড্ডি ফুটা হয়নি, শুধু মাংস ফুটা হয়েছে। এবং যেহেতু ড্রিল বিট বলছে সে, এবং ড্রিল বিট একটা খারাপ জিনিস, ইনফেক্টেড জিনিস, সেজন্য আমরা তাকে রেখে দিয়েছি, তার চিকিৎসা চলবে।
এ ঘটনায় ওই বখাটেদের বিরুদ্ধে চাঁদগাঁও থানায় চাঁদাবাজির মামলা করেছে আমজাদের বাবা নুরুল আজিম। মামলার তদন্ত অব্যাহত আছে, আসামি ধরার জন্য আমাদের দুটো টিম মাঠে আছে, অভিযান অব্যাহত আছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত বখাটেরা। নগরীর হাদুমাঝিপাড়া এলাকায় প্রায় 5 বছর ধরে ব্যবসা করছেন আমজাদ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চলচ্চিত্রের শক্তিশালী ও 4 দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুণী এই শিল্পী। কাল এফডিসিতে জানাজা শেষে জন্মস্থান মুন্সিগঞ্জে দাফন করা হবে টেলিসামাদকে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1945 সালের 8 জানুয়ারি মুন্সিগঞ্জের নয়াগাঁওয়ে জন্ম নেন আব্দুস সামাদ। পরিবার থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে তার বেড়ে ওঠা। বড় ভাই বিখ্যাত চারুশিল্পী আব্দুল হাইয়ের পদাঙ্ক অনুসরণ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। 73 সালে নজরুল ইসলামের পরিচালনায় কার বউ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন টেলিসামাদ নামে। পরে দর্শক প্রিয়তা অর্জন করেন পায়ে চলার পথ চলচ্চিত্রে। নিজের অভিনয় শৈলী দিয়ে 4 দশক ধরে 600-র মতো চলচ্চিত্রে দর্শকদের হাসিতে মাতিয়েছেন। সমানতালে অভিনয় করেছেন বিভিন্ন মাধ্যমে। সারা জীবন যিনি সবাইকে হাসিয়েছেন, জীবন সায়ান্নে এসে অভাব, জরা, ক্লান্তি আর একাকিত্ব মিলিয়ে অবসাদগ্রস্ত ছিলেন এই কৌতুক সম্রাট। 2015 সালে তার অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় 0 ডিগ্রি। ব্লাড ক্যান্সারে আক্রান্ত টেলিসামাদ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন স্বজন আর চলচ্চিত্রের শিল্পীরা। টেলিভিশন থেকেই টেলিসামাদের নাম হয়েছিল, সেই টেলিসামাদ আজকাল আমাদের মাঝে নাই। আমরা বড়ই দুঃখিত। ওনার লাশ এখন ওনার বাসায় যাবে, সেখানে গোসল করিয়ে একটা জানাজা হবে। জানাজা হয়ে লাশ আমরা একটা ফ্রিজিং গাড়িতে রাখবো, রেখে কাল সকাল 11টায় ওনার নিজ কর্মস্থল যেখানে উনি টেলিসামাদ হয়েছেন সেই বিএফডিসিতে সকাল 11টায় ওনার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে আমরা তাকে তার পারিবারিক কবরস্থান মুন্সিগঞ্জে নিয়ে যাব। রোববার এফডিসিতে জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হবে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের নয়াগাঁওয়ে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর স্কয়ার হাসপাতালে আছে টেলিসামাদের মরদেহ। সেখানে আছেন রিপোর্টার শাফিন জাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ। জাফর, স্কয়ার হাসপাতাল থেকে সবশেষ তথ্য আমার কাছে টেলিসামাদের বিষয়ে সেটা হলো যে কিছুক্ষণ আগে তার মরদেহ এই হসপিটাল থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে বাদ মাগরিব তার প্রথম নামাজে জানাজা তার বাসভবন অর্থাৎ পশ্চিম রাজাবাজার এলাকাতে পশ্চিম রাজাবাজার জামে মসজিদে বাদ মাগরিব হওয়ার কথা রয়েছে এবং পরবর্তীতে দ্বিতীয় আরও একটি জানাজা নামাজ হওয়ার কথা রয়েছে মগবাজারে, তার অন্য আরেকটি বাসা সেইখানটিতে। এর পরবর্তীতে আগামীকাল বেলা 11টার দিকে তার যে দীর্ঘদিনের কর্মস্থল অর্থাৎ যেখান থেকে তিনি টেলিসামাদ হয়েছেন সেই এফডিসি ভবনে, এফডিসি চত্বরে নিয়ে গিয়ে তার পরবর্তী নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তার আগ পর্যন্ত তার মরদেহটি ফ্রিজিং করে রাখার একটি ব্যবস্থা করা হবে বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এসেছিলেন, তিনি আমাদেরকে এইসব তথ্যগুলো জানিয়েছেন এবং পরবর্তীতে সেখান থেকে এফডিসি থেকে সেই জানাজা শেষ করে আগামীকাল অর্থাৎ রোববার দুপুরে 1:30টার দিকে বাদ জোহর সর্বশেষ নামাজে জানাজা মুন্সিগঞ্জে নয়াগাঁও এলাকাটিতে তার জন্মস্থান সেখানে অনুষ্ঠিত হওয়ার পরে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি যে গত 4 তারিখে দুপুরের দিকে কিন্তু রাজধানী স্কয়ার হাসপাতালটিতে তিনি জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হসপিটালটিতে ভর্তি হয়েছিলেন। গত রাত দুপুর 2টার দিকে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা খারাপ হওয়ার অবস্থা হলে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয় তাকে এবং আজকে দুপুর 2টার দিকে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এই হাসপাতালটিতে। এতটুকু আমরা জানতে পেরেছি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছরের মতো এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে তার দীর্ঘদিনের সহকর্মীরা বেশ কয়েকজন এসেছেন, তার পরিবারের স্বজনরাও এসেছেন এবং তারা স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন। এই বিষয়গুলো আমরা চোখে পড়েছি। তো আমার কাছে স্কয়ার হাসপাতাল থেকে টেলিসামাদের এই ছিল সবশেষ খবর। আরও কিছু জানানো থাকলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জাফর। জনপ্রিয় অভিনেতা টেলিসামাদের মরদেহ আছে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে। সেখান থেকে তার মৃত্যু ও শেষকৃত্য অনুষ্ঠানের বিষয়ে নানা তথ্য জানাচ্ছিলেন রিপোর্টার শাফিন জাহিদ।
ভুয়া সংবাদ প্রচারের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার পাশাপাশি তাদের অর্থের উৎস খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, ভুয়া সংবাদ প্রতিরোধে আইন নীতিমালা প্রণয়নের পাশাপাশি সরকারের গোয়েন্দা সংস্থাগুলো তৎপর। ফেক নিউজের প্রচার ও প্রকাশ বন্ধে বিটিআরসি, আইসিটি বিভাগ, পুলিশ ডিপার্টমেন্ট ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি মূলধারার সংবাদ মাধ্যমগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাছাড়া সোশ্যাল মিডিয়াগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে ফেক নিউজ তৈরি করে প্রচার করছে তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে এবং তাদের অর্থের উৎস খুঁজে বের করতে হবে। দেশে কয়লার ব্যবহার বন্ধ করে জলবায়ু সমস্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। দেশে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে জনজীবন নিরাপদ করা, খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষা সহ সুন্দরবনকে বাঁচাতে সবাইকে সচেতন হবারও আহ্বান জানান বক্তারা। এবং বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ। গাইবান্ধায় বাসের বেপরোয়া গতি কেড়ে নিল 5 জনের প্রাণ, আহত হয়েছেন নারী ও শিশু সহ অন্তত 15 জন। অন্যদিকে চট্টগ্রামে হিউম্যান হলারের ধাক্কায় এক স্কুল ছাত্রী গুরুতর আহতের ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের তথ্য ছবিতে রিপোর্ট। সোমবার রাতে ঢাকা থেকে বরকত পরিবহনে যাত্রীবাহী একটি বাস লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথে গোবিন্দগঞ্জের কালীতলা জুম্মার ঘর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। আহত হন নারী ও শিশু সহ অন্তত 15 জন। বাসে থাকা যাত্রীদের অভিযোগ, শুরু থেকেই বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। এই গাড়ি ওভারটেক এইভাবে যাইতে যেতে গাড়িটা হঠাৎ করে পড়ে গেল। বাম পাশে নিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যায় একটা ডাইন পাশে যায় খাদা এরিয়ার মধ্যে চলে যায়। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 9 জন গুরুতর অসুস্থ, তাদেরকে আমরা রংপুর রেফার করেছি, আর 3 জন স্বাভাবিক, তারা এখানে ভর্তি আছে। হাসপাতাল পরিদর্শন করে নিহতদের প্রত্যেক পরিবারকে 10,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। চট্টগ্রামের পটিয়া কলেজ বাজার এলাকায় এজে চৌধুরী হাই স্কুলে যাচ্ছিলেন 9ম শ্রেণীর ছাত্রী নাজমা আক্তার। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলার ধাক্কা দিলে আহত হয় সে। নাজমা পা ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। হচ্ছে পূর্ব দিকে রাস্তার আর পশ্চিম দিকে পূর্ব দিকে পার হচ্ছে, এই অবস্থায় ওনাকে অ্যাক্সিডেন্ট। যেটুকু অ্যাসেস করলাম তাতে মনে হলো ওনার হেড ইনজুরি আছে এবং অন্যান্য জায়গায় শরীরে বিভিন্ন জায়গায় আরো ইনজুরি আছে। এই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রায় 2.5 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে 3 রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। এই ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, হাবিবের খোনা পাহাড়ে অস্ত্র মজুতের খবর পেয়ে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যায় তারা। পরে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় নূর আলম, মোহাম্মদ জুবায়ের ও হামিদুল্লাহ নামের 3 রোহিঙ্গা ডাকাতকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এবার নির্বাচনে অংশ নিয়েছে সম্মিলিত পরিষদ, ফোরাম ও স্বাধীনতা পরিষদ। সম্মিলিত পরিষদ ও ফোরামের যৌথ প্যানেলের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, আর স্বাধীনতা পরিষদের আহ্বায়ক ডিজাইন অ্যান্ড সোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে 35 জন পরিচালক নির্বাচিত হবেন। এরই মধ্যে চট্টগ্রাম অঞ্চল থেকে 9 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য 26টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 42 জন। পরে নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন। কাজে আমাদের অনেক বড় দায়বদ্ধতা আছে।
দায়িত্ব আছে, স্বচ্ছতাও থাকবে। আপনাদেরকে সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমরা সবাই পূর্ণ প্যানেলে আসি, আমাদের একটুও নিষ্ঠার একটুও অভাব থাকবে না, ঘাটতি থাকবে না, এবং আমরা 35 জনই কাজ করব। আমাদের চ্যালেঞ্জটা হবে কিভাবে মালিক এবং শ্রমিক দুই পক্ষ মিলে একসাথে কাজ করব, সমস্ত অনাস্থার জায়গাগুলো আমরা কিভাবে দূর করব, সেটি হবে আমাদের চ্যালেঞ্জ। কখনোই আমরা দর কষাকষির জায়গায় একটা সবাই সম্মিলিতভাবে কখনোই উদ্যোগ নিতে পারিনি। এটা একটা সময় আমাদের জন্য, আমি আসলেই বলছি যে বিজিএম এর পক্ষ থেকে আমরা এমনকি ফ্যাক্টরিদেরকে যদি ওনারা মনে করেন যে দর কষাকষির ক্ষেত্রে আমাদের সাহায্য লাগবে বা আমরা কোথাও নেগোশিয়েট করে দেব, সেটার জন্য আমরা আলাদা করে একটা সেল করব। এই মুহূর্তে বিজিএমইএ ভবনে আছেন রিপোর্টার সানমির রূপল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপল, জাফর, 2 বছর মেয়াদে বিজেএম এর নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে 4টার দিকে, এবং 4টার ভোট গ্রহণের পর আধা ঘন্টা একটি বিরতি ছিল। সেই বিরতির পরে ভোট গণনা শুরু হয়েছে, এবং ভোট গণনার শুরুতে আমরা এখনো পর্যন্ত যে তথ্যটি জানতে পেরেছি সেটি হচ্ছে 1400-র বেশি ভোট পড়েছে। তো যে সূত্রটি জানিয়েছে তাতে মনে হচ্ছে যে 76% মতো ভোট পড়েছে। এবং আপনি জানেন যে সকাল থেকে যে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে, সেই ভোট গ্রহণের 44 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে 2টি প্যানেলের ভিত্তিতে। একটি হচ্ছে স্বাধীনতা পরিষদ, সেই প্যানেলের প্রধান জাহাঙ্গীর আলম, এবং অন্য একটি প্যানেল যেটি সম্মিলিত পরিষদ এবং ফোরামের যৌথভাবে দেয়া একটি প্যানেল, সেটি হচ্ছে কি সম্মিলিত ফোরাম। সেই ফোরামের কিন্তু প্রধান প্যানেল লিডার হচ্ছেন প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক। এবং এখনও পর্যন্ত ভোট সুষ্ঠুভাবেই হয়েছে যতটুকু পর্যন্ত জানা গেছে, যদিও সকালবেলা স্বাধীনতা পরিষদের প্যানেল লিডার জাহাঙ্গীর আলম তিনি তার এজেন্টদের ভেতরে ঢুকতে না দেওয়ার বা এজেন্টদের সেখানে প্রবেশ করতে না দেওয়ার একটা অভিযোগ করেছিলেন, যদিও ভোট সুষ্ঠু হয়েছেন সেটি কিন্তু তিনি বলেছেন। এবং কিছুক্ষণ আগেও আমাদের সঙ্গে রুবানা হক কথা বলেছেন। রুবানা হক বলেছেন যে তিনি যদি বিজয়ী হন তাহলে বিজেএমের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তিনি কাজ করবেন। একই রকম কিন্তু জাহাঙ্গীর আলম তিনিও বলেছেন, যদিও এখনও পর্যন্ত ভোট গণনা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, মানে অর্থাৎ কতক্ষণ সময়ের মধ্যে এই ভোট গণনা শেষ হবে সেটি এখনও বলা যাচ্ছে না। তবে ঢাকার যে 1500 ভোটাধিকার প্রয়োগ করার জন্য এসেছিলেন এবং 1400-র মতো ভোট তারা দিয়েছেন, সেই ভোট গণনার পরেই হয়তো জানা যাবে যে কে হতে যাচ্ছেন আগামী 2 বছরের জন্য বিজেএমের সভাপতি। এবং এই পরিচালক বিন্দুই কিন্তু নির্বাচন করবেন সভাপতি এবং সহসভাপতি পদগুলোর জন্য। এবং 35টি পদের মধ্যে এর মধ্যে চট্টগ্রামের 9টি পদে কিন্তু পরিচালক আগেই নির্বাচিত হয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট গ্রহণ হয়নি। এবং ঢাকার যে 26 জন, সেই 26 জনের জন্য কিন্তু এই ভোট গ্রহণ সম্পন্ন হলো। তো এখনো পর্যন্ত এই ছিল বিজেএমএ ভবন থেকে সবশেষ তথ্য। বিজিএ নির্বাচনের ভোট গণনার বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার সানমির রূপল। আন্দোলনের 11 দিনের মাথায় খুলে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়। দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ভিসিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে প্রধানমন্ত্রীর কাছে আবেদনের কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য বরিশাল বিভাগীয় কমিশনারের আহ্বানে সার্কিট হাউসে বেলা 11টায় বৈঠক শুরু হয়। এতে সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। বৈঠকে দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদ ও ভিসির পদত্যাগ দাবিতে 27 মার্চ থেকে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। বাঙালি জাতিসত্তার গভীরতর আত্মিক উৎসব পহেলা বৈশাখ। সাম্প্রদায়িক অপশক্তি সহ যে কোনো সংকটে যা প্রত্যয় জুগিয়ে আসছে যুগ থেকে যুগান্তরে। বৈশাখ বরণে ব্যস্ততা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ জুড়ে। বৈশাখ না এলেও কালবৈশাখীর তাণ্ডবে কিছুটা বিঘ্ন ঘটলেও পুরো আয়োজন শেষ করতে বদ্ধপরিকর আয়োজকরা। আরও জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ, ছবি তুলেছেন শরীফ রুবেল। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পুরো চত্বর জুড়ে গ্রামীণ আবহমান বাংলা লোকজ ঐতিহ্যের প্রতিরূপ দাঁড়াচ্ছে একটু একটু করে। বৈশাখের সকালে মাঙ্গলিক প্রার্থনায় যা অংশ হবে শোভাযাত্রার প্রস্তুতি চলছে জোরে সোরে, যেখানে প্রধান প্রতিরূপ বাঘ ও বক। বৈশাখের কাজ চলছে, মঙ্গল শোভাযাত্রা যাত্রা নিয়ে পেঁচা হচ্ছে, বাঘ হচ্ছে, কাজ খুব সুন্দরভাবে চলছে। আরো জমজমাট হবে কয়েকদিন পরে। মঙ্গল শোভাযাত্রার জন্য যে স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে এগুলো মোটামুটি প্রায় কাজ অনেক অগ্রগতি।
আধার পেরিয়ে আসবে নতুন সকাল, সাম্যের জয়গান ও মমত্ববোধে সুন্দর হবে আগামীর বাংলাদেশ। নতুন বছরে সবাই তো আশা করে যে ভালো কিছু হোক, ভালো সবার ভালো যাক। আমরা সকল অমঙ্গলকে পেছনে ফেলে আমাদের মস্তিষ্কটা আমরা উঁচু করে দাঁড়াবো, আমরা এটাই মনে করি। শোভাযাত্রার আয়োজনের অর্থ সংগ্রহ হয় প্রতিকৃতি বিক্রির মাধ্যমে। দিন গড়ালে বিক্রি বাড়বে প্রত্যাশা তাদের। 60 থেকে 70 হাজার টাকার মতো একটা স্ট্রাকচারে খরচ হয়। তো যেহেতু বাইরে থেকে আমরা কোনো স্পন্সরশিপ নেই না, আমাদের এই বিক্রির টাকা দিয়ে কিন্তু স্ট্রাকচারের কাজগুলো শুরু হয়। বৈশ্বিক স্বীকৃতি পাওয়া সার্বজনীন এই উৎসব এখন দেশের সবচেয়ে বড় আনন্দ আয়োজন বলে মনে করছেন তারা। ঐতিহ্য বুকে নিয়ে শুভবোধের প্রত্যাশায় যাত্রা ছুটবে নতুনের পানে। অপ্রাপ্তি আর অজ্ঞানতার সকল অন্ধকার পেছনে ফেলে বৈশাখের সুর বাজতে আর মাত্র বাকি কটা দিন। চৈত্রের খরতাপ পেরিয়ে নব আহ্বানে উচ্চকিত হবে চারপাশ। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ। পহেলা বৈশাখের উৎসব ঘিরে জমে উঠেছে রাজধানীর ছোট বড় শপিং মল। কেনাকাটার আনন্দে সামিল শিশুরাও। পরিবারের ছোট সদস্যদের বৈশাখী সাজে সাজাতে বিপণী বিতানে ভিড় বাড়ছে অভিভাবকদের। পোশাকে বাংলার চিরায়ত ঐতিহ্যকে তুলে ধরেছে ফ্যাশন হাউসগুলো। রয়েছে ফ্যামিলি প্যাকেজও। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। লাল, সাদা, নীল আর হলুদ সবুজের ছোঁয়ায় বাহারি রঙের সারি সারি পোশাক থেকে এভাবেই পছন্দের জামাটি খুঁজে ফিরছে এই শিশু। বৈশাখী উৎসবে মেতে উঠতে, নতুন পোশাক কিনতে মা বাবার হাত ধরে শপিং মলগুলোতে আসছে এমন নানা বয়সী শিশু। সন্তানের আবদার পূরণে তাদের সঙ্গে এ দোকান ওই দোকান ঘুরছেন অভিভাবকরাও। বাচ্চারা তো শখ করে আর কি, পয়লা বৈশাখে নতুন ড্রেস পরবে। মঙ্গল শোভাযাত্রা একটু দেখবে বাচ্চারা, এর জন্য আলাদা করে কেনা। আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, সবুজ রঙের একটা ড্রেস কিনছি। রমনা পার্কে যাওয়ার জন্য নতুন ড্রেসটা কেনার জন্য আম্মুর সাথে মার্কেট করতে এসেছি। শিশুদের জন্য দেশীয় বুটিক হাউসগুলোতে মিলছে বৈচিত্র্যময় বৈশাখী পোশাক। সালোয়ার কামিজ, 3 পিস, সেমি লং ফ্রক ছাড়াও চলছে কুচিসহ রেডি শাড়ি। এসব পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে হাতি, ঘোড়া, পেঁচা, ঘুড়ি সহ নানা উপকরণ। পরিবারের জন্য রয়েছে ফ্যামিলি প্যাকেজও। ফ্যামিলি প্যাকেজ যেটা বাচ্চা থেকে শুরু করে বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে পড়বে, এ ধরনের ঘুড়ি, তারপরে ঢোল, এগুলোর উপরে আমরা প্রাধান্য দিয়ে থাকি। অনজন্স থেকে একটা ড্রেস কিনেছি, একটা ফ্রক কিনেছি। ছেলের জন্য পাঞ্জাবি আর মেয়ের জন্য একটা টপস। কাপড়ের দাম হিসাবে কাপড়ের মান খুবই ভালো। পোশাকে লাল সাদার সঙ্গে রয়েছে আরো রঙের মিশেল। গরমের কথা মাথায় রেখে ফতুয়া, পাঞ্জাবি সহ সব পোশাকে প্রাধান্য পেয়েছে সুতি ও লিলেন কাপড়। বাচ্চারা যেহেতু লাল সাদার পাশাপাশি কালারফুলও ওরা অনেক পছন্দ করে, এজন্য আমরা কালারফুলও রেখেছি, লাল সাদাও রেখেছি। ডিজাইনের মধ্যে হচ্ছে আপনার স্ল্যাব কটনের উপরে, লিলেনের উপরে, প্রত্যেকটা প্রাইজে আমরা হাতের নাগালের মধ্যে রেখেছি। বাচ্চাদের 3 পিস 1000 থেকে 1200 টাকা, 1 পিস 600 থেকে 800, ফতুয়া 550 টাকা ও পাঞ্জাবি পাওয়া যাচ্ছে 500 থেকে 800 টাকার মধ্যে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রোদ কুয়াশার আধিক্যে আবহাওয়ার বৈরী আচরণ। আর গেল কয়েক বছর প্রত্যাশিত দাম না পাওয়ায় আম বাগান যত্নে ভাটা পড়েছে বাগান মালিকদের। এই দুই কারণে চাঁপাইনবাবগঞ্জে বাগানেই নষ্ট হচ্ছে আমের গুটি। এ অঞ্চলের অর্থনীতি ও দেশে আমের সরবরাহ স্বাভাবিক রাখতে ন্যায্য মূল্য পেতে সরকারি সহায়তা চান বাগানীরা। সংকট মোকাবিলায় তৎপর কৃষি বিভাগ। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। দিগন্ত বিস্তৃত চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলো যেন সবুজে রাঙিনা। মাটির গুণাগুণ ও ভৌগোলিক কারণে কিছুটা দেরিতে এসেছে আমের মুকুল। তবে গুটি অবস্থায় বিপত্তির শুরু। কখনো খরতাপ রোদে, কখনো প্রচণ্ড কুয়াশায় গাছ থেকে ঝরেছে আমের গুটি। অন্যদিকে বেড়েছে পাতামোড়া, হপার পোকা ও ফ্রুট বোরা পোকার আক্রমণ। সব মিলিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। ডাল পাতে যে আপনার পোকাটা থাকে, এই পোকার কারণে বীজটা দেওয়া। এটা তো পোকা তৈরি হচ্ছে না, আবহাওয়ার কারণে খারাপ হয়েছে। এসব প্রতিবন্ধকতার সাথে গেল কয়েক বছর আমের ভালো দাম না পাওয়ায় ক্ষোভের অন্ত নেই বাগান মালিকদের। তাই খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়ার মতো জনপ্রিয় জাত ছাড়া অন্যান্য আমের যত্নে অনীহা তাদের। আঞ্চলিক অর্থনীতি ও আম বাণিজ্য চাঙ্গা রাখতে চাইছেন ন্যায্য দাম। এখন আমটা পাকবে আপনার ধরেন জুন মাসে 10 তারিখে, আপনি টাইম দেখেন জুন মাসের 20 তারিখে, তো আমি 10 দিনের ঘাটতি খেলাম না, আমার আমটা নষ্ট হলো না। এখন 8 থেকে 900 টাকা খরচ হয়, কিন্তু আমের দাম আমরা 6 থেকে 700 টাকার উপর পাই না। এবং এই দাম না
পাওয়ার জন্য চাষিরা এই আম চাষ করতে অনাগ্রহ হয়ে পড়েছে। বিক্রয় ব্যবস্থায় নিজস্বতা, গাছের জাত পরিবর্তন, দেরিতে পাকা ও উন্নত জাতের আম চাষে সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন জেলার শীর্ষ এই কৃষি কর্মকর্তা। যারা নতুন বাগান করতে চায় তারা যেন অবশ্যই গৌড়মতি অথবা বাড়ি আম 4 অথবা বাড়ি আম 11 এই জাতীয় বিলম্বের আম বেছে নেয়। চলতি বছর প্রায় 32,000 হেক্টর জমির বাগান থেকে 3 লাখ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। গেল বছর আমের দাম পাননি চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা। তাদের দাবি, এ কারণে সার কীটনাশকের দোকানে ঋণের টাকা এখনও শোধ হয়নি তাদের। তার উপরে মৌসুমের শুরুতেই প্রকৃতির এই বৈরিতা ভাবিয়ে তুলেছে এ অঞ্চলের আম ব্যবসায়ের সাথে জড়িত 70% মানুষকে। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জোড়াতালি দিয়েও সচল রাখা যাচ্ছে না দেশের প্রথম রাষ্ট্রায়ত্ত সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। প্রতিষ্ঠানটিকে সচ্ছল করতে কয়েক দফায় কয়েকশো কোটি টাকা ব্যয় হলেও লাভের মুখ দেখেনি। তার উপর রয়েছে অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ। তবে স্থানীয় সংসদ সদস্য ছাতক সিমেন্ট ফ্যাক্টরির উন্নয়নে শোনালেন মহাপরিকল্পনার কথা। নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 1937 সালে সুনামগঞ্জের ছাতকে আসাম বেঙ্গল সিমেন্ট ফ্যাক্টরির নাম নিয়ে স্থাপিত হয় এই কারখানাটি। দেশ স্বাধীনের পর রাষ্ট্রের নিয়ন্ত্রণে আসলে কারখানাটির নাম পরিবর্তন করে রাখা হয় ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। ভিজা পদ্ধতিতে সিমেন্ট উৎপাদনে এখনও দেশ সেরা এই ফ্যাক্টরি। তবে শুষ্ক পদ্ধতিতে সিমেন্ট উৎপাদনের চেয়ে এই কারখানায় সিমেন্ট উৎপাদনে খরচ বেশি, পাশাপাশি যন্ত্রাংশের ক্ষয়ের হারও বেশি। তাই ছোটখাটো মেরামতে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। মেশিনারি জিনিস সব কিছু পুরান, একটা কাজ করলে আরেকটা ভাঙে, আরেকটা কাজ করলে আরেকটা ভাঙে। বিশ্বের কোথায়ও 80 বছর যাবৎ একটি কারখানা সচল থাকতে পারে না। কারখানাটি সচল রাখতে এ পর্যন্ত 3 বারে 700 কোটি টাকার মতো অর্থ ব্যয় হলেও লাভের মুখ দেখছে না। এইখানে বিভিন্ন সমস্যা লেগেই আছে। এই সমস্যা দূর করতে হলে এখন এই পদ্ধতি পরিবর্তন করতে হবে। ডাই প্রসেসের যে আমাদের নতুন প্রজেক্ট, এটা কাজ শেষ হয়ে উৎপাদনে না যাওয়া পর্যন্ত আমাদের এই সমস্যাটা স্থায়ী সমাধান হবে না। অন্যদিকে কারখানার বিভিন্ন জমি দখল সহ অনিয়ম আর দুর্নীতি নিয়ে ক্ষোভ রয়েছে অনেকের মাঝে। দুর্নীতিবাজদের এমন দাপট হয়েছে, এই সরকারি প্রতিষ্ঠানের প্রায় 3 কোটি টাকার সিমেন্ট ক্রেডিট জালিয়াতির মাধ্যমে নিয়ে গেছে। এই অবস্থায় কারখানা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি না হলেও ছাতক দুয়ারাবাজার আসনের সংসদ সদস্য জানান নতুন পরিকল্পনার কথা। এটিকে আধুনিক সিমেন্ট কারখানা করার সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে একনাকে পাস হয়েছে, পিডি নিয়োগ হয়েছে, প্রাথমিক যে কাজগুলি ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। গত 12 দিন ধরে বন্ধ থাকা কারখানাটি 2011 সাল থেকে প্রতি বছর 10 থেকে 20 কোটি টাকা লোকসান দিচ্ছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। রাজধানীর পাইকারি বাজারে আরেক দফা কমেছে চালের দর। 2 থেকে 3 টাকা কমেছে সব ধরনের চালের দাম। আদা আর পেঁয়াজের দর কেজিতে 5 টাকা কমলেও 2 টাকা বেড়েছে রসুনের দর। আটা, ময়দা ও চিনি বস্তা প্রতি 20 টাকা কমলেও অপরিবর্তিত রয়েছে সব ধরনের ডালের দর। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে এসেছে, রিপোর্ট করেছেন মামুন আব্দুল্লাহ। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট, থরে থরে সাজানো চালের বস্তা। তবে বেচা কেনা না থাকায় অলস সময় পার করছেন এখানকার পাইকাররা। জানালেন আরেক দফা দাম কমেছে চালের। বৈশাখে নতুন চাল বাজারে এলে দাম আরও কমবে বলে জানান তারা। 1 কেজিতে 2 টাকা কমেছে। মিনিকেটটা একটু কম কমছে, কিন্তু আড়াই চাইলটা বেশি কমছে। মিনিকেট চাইল মোটামুটি এক পর্যায়ে আছে 50, 48, 47। বেচা কিনা আপনার আগের চেয়ে কমই আছে, বেচা কিনা নাই। কাস্টমারও ওরকম মাল কিনতেছে না, এরা ভাবতেছে দাম আরও কমে কিনা। আগে যেরকম মানুষ স্টক করতো এরকম সম্ভাবনা নাই। সামনে রোজা আসতেছে, আরও সেল কমে যেতেছে দিন দিন। সুখবর আছে পেঁয়াজ ও আদার বাজারেও। কেজিতে 5 টাকা কমে 18 থেকে 20 টাকায় পেঁয়াজ এবং আদা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 80 টাকায়। তবে কেজিতে 2 টাকা বেড়েছে রসুনের দর। ওয়েদার শুরু হয়েছে, পেঁয়াজ অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তো নষ্ট হলে তো বাজারে একটু বাড়বে। 18 থেকে মাথা 20 টাকা দেশি পেঁয়াজ, এলচি পেঁয়াজও 17-18 টাকা। আর আপনার একটা হল্যান্ড পেঁয়াজ আছে 9 টাকা 10 টাকা, ইন্ডিয়ানটা সুখসাগর যেটা বলে। আর আদা গেছে সপ্তাহে এই সপ্তাহে 5 টাকা কমছে,
70 থেকে 80 টাকা বেচতেছি আদা, চায়না আদা। আর রসুনের বাজারটা একটু বেশি, রসুন বেচতেছি 85 থেকে 86 টাকা, এটা 2 টাকা বাড়ছে। আটা, ময়দা আর চিনি বস্তা প্রতি কমেছে 20 টাকা। ডালের বাজারে দেশি মসুর ছাড়া অপরিবর্তিত রয়েছে সব ধরনের ডালের দাম। চিনির বস্তায় 20 টাকা কম, আটার বস্তাও 20-25 টাকা কম। ডাল আগের মতোই আছে, শুধু দেশি ডালটা একটু বাজার 1 টাকার মতো বাড়ছে আর কি কেজিতে। 5 লিটার বোতলজাত সয়াবিন তেল 425 টাকা থেকে 470 টাকায় পাওয়া যাবে, আর কেজিতে 50 টাকা বেড়ে 2100 থেকে 2400 টাকায় পাওয়া যাবে প্রতি কেজি এলাচ। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের খবর। পঞ্চম আসনে শিরোপা জিতেছে থাইল্যান্ডের স্যাডম কেওকানজানা, আর রানার আপ হয়েছেন ভারতীয় অজিতেশ সান্ধু। শীর্ষ 10 থেকে টুর্নামেন্ট শেষ করেছেন বাংলাদেশের গলফার জামাল হোসেন মোল্লা। শেষ দিনে থাই গলফার স্যাডমের সঙ্গে লড়াই জমে ওঠে ভারতীয় আজিতেশের, তবে শেষ পর্যন্ত পেরে ওঠেননি আজিতেশ। পারের চেয়ে 19 শট কম খেলে শিরোপা জিতে নেন স্যাডম, আর একটি শট বেশি খেলে রানার আপ হন আজিতেশ। তৃতীয় হয়েছেন ভারতের রশিদ খান। শেষ দিনে হতাশ করেছেন স্বাগতিক গলফাররা। আগের দিন লিডার বোর্ডের 4-এ থাকা সিদ্দিকুর রহমান টুর্নামেন্ট শেষ করেছেন 12 নম্বরে থেকে, তবে শুরুতে পিছিয়ে থাকলেও দারুণভাবে ফিরেছেন জামাল মোল্লা। পারের চেয়ে 9 শট কম খেলে একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন শীর্ষ 10-এ। শিগগিরই শুরু হবে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজে। এরই মধ্যে পরামর্শদাতা প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। 2023 সালের মধ্যে স্টেডিয়াম নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ জানিয়েছে বিসিবি, জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। পূর্বাচল স্টেডিয়াম নির্মাণের পর সেখান থেকে বিসিবির সব কার্যক্রম চললেও মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ম্যাচ। এছাড়াও ফতুল্লা স্টেডিয়ামে সংস্কারের দ্রুতই উদ্যোগ নেবে বিসিবি। পূর্বাচলে হবে নতুন স্টেডিয়াম, থাকবে আধুনিক প্রযুক্তি আর সুযোগ সুবিধা। জমি বরাদ্দ হয়েছে বেশ কমাসলো, এখন অপেক্ষা কাজ শুরু হবার। পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম কেমন হবে তার ধারণা এরই মধ্যে দিয়েছে বিসিবি। অর্থায়ন সহ পুরো প্রকল্পই বাস্তবায়ন হবে বিসিবির অধীনে। 2023 সালের মধ্যেই কাজ সম্পন্ন করতে চায় ক্রিকেট বোর্ড, তাই শিগগিরই নিয়োগ দেওয়া হবে পরামর্শদাতা প্রতিষ্ঠানও। পূর্বাচল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের পরবর্তী কার্যক্রম যেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা এবং এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা খুব শীঘ্রই একজন কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমরা একটা ইন্টারন্যাশনাল কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেব। পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণ শেষ হলে ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা হবে সেখান থেকেই। তাহলে বর্তমানে শেরেবাংলা স্টেডিয়ামের ভবিষ্যৎ কি? গেল এক যুগ দেশের ক্রিকেটের উত্থানের সাক্ষী এই স্টেডিয়াম। এখন পর্যন্ত 107 ওয়ানডে আর 19 টেস্ট খেলা হয়েছে এই ভেন্যুতে। পূর্বাচল স্টেডিয়াম নির্মাণের পরেও বর্তমান হোম অফ ক্রিকেটে খেলা অনুষ্ঠিত হবে। যেহেতু শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম একটা আইসিসি অ্যাক্রিডিটেড ভেন্যু, এখানে নিয়মিতভাবেই ক্রিকেট কার্যক্রম পরিচালিত হবে ইনক্লুডিং ইন্টারন্যাশনাল ম্যাচ, সেভাবেই আমাদের পরিকল্পনা এগোচ্ছে। এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের ড্রেনেজ সমস্যা স্থায়ী সমাধানের পথে হাঁটছে বিসিবি। বর্ষাকালে খেলার অনুপযোগী হয়ে পড়া মাঠটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে বোর্ড। ড্রেনেজ সিস্টেমটা কমপ্লিটলি কাজ করছে না। ইতিমধ্যে বুয়েটের সাথে কথা বলেছি এবং বুয়েট আমাদের কয়েকবার ইন্সপেকশন করেছে এবং তাদের সাথে আমাদের নিয়মিত মিটিং হচ্ছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এটার একটা কমপ্লিট সলিউশন আমরা পাবো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে আগুনের অন্তত 70 ভাগেরই কারণ শর্ট সার্কিট। নিম্নমানের তারে বাড়ছে দুর্ঘটনা। বিল্ডিং কোড ছাড়া কোনো ভবন নির্মাণ না করতে দেওয়ার ঘোষণা। বেগম জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার, অভিযোগ ফখরুলের। আবেদন করলে প্যারোলে মুক্তির বিষয় ভেবে দেখা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফের সিদ্ধান্ত বদল এরশাদের। জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ভাই জিএম কাদেরের নাম ঘোষণা। পারিবারিক দল নয়, সাধারণ সভায় সিদ্ধান্ত বললেন মহাসচিব। ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আলিম পরীক্ষার্থী ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। যৌন হয়রানির মামলা করায় হামলা, অভিযোগ স্বজনদের। চলে গেলেন বাংলা চলচ্চিত্রের শক্তিশালী কৌতুক অভিনেতা টেলি সামাদ। কাল এফডিসিতে জানাজার পর মুন্সিগঞ্জে দাফন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv।
আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।